আপনি যদি কোনো বিষয়ের উপর এসে বা রচনা লিখেন, তাহলে আপনার সূচনায় যে বাক্যগুলো ব্যবহার করবেন, বিশেষ করে প্রথম বাক্যটি, যাকে আমরা হুক বলে থাকি, এটার উপর নির্ভর করবে পরীক্ষক কিংবা পাঠক আপনার পুরো রচনা পড়ে কতটুকু মুগ্ধ হবে। যার কারণে সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো লেখার শুরুতে যে বাক্যটি ব্যবহার করব, সেটা যেন সবচেয়ে আকর্ষণীয় বাক্য হয়। ধরুন, বাংলাদেশে ব্যাংক একত্রীকরণ অর্থাৎ তুলনামূলক দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে শক্তিশালী ব্যাংক তৈরি করা বা রূপান্তর করার উপর একটা রচনা আসছে। আপনি সূচনার বাক্যটা যদি এভাবে লিখতে পারেন যে মূলধন ও তারল্য সুরক্ষা বৃদ্ধি, ঋণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি, খরচ কমানো, ঝুঁকি ব্যবস্থাপনা, আমানত নিরাপত্তা ও জন আস্থা বিবেচনায় দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটি শক্তিশালী ব্যাংক প্রতিষ্ঠার প্রবণতা দিন দিন জনপ্রিয় হচ্ছে। আপনার একটা বাক্যের মধ্যে কতগুলো মেসেজ চলে আসলো। সমস্যা হলো, বাংলায় না হয় এরকম করে লিখতেই পারি, কিন্তু যখন আমি এটা ইংলিশে লিখবো কিভাবে লিখবো? কোনো সমস্যা নেই। এ ধরনের লং সেন্টেন্সকে ইংলিশে অনুবাদ করার জন্য আপনি সবার আগে বাক্যের ভার্ব খুঁজে বের করবেন। যেমন এই বাক্যের ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব হচ্ছে হচ্ছে। এই হচ্ছে শব্দটাই হলো ভার্ব। কি হচ্ছে? জনপ্রিয় হচ্ছে। এটা ভার্বের পরবর্তী অংশ। দেখতে অবজেক্ট মনে হলো, এটা একটা কমপ্লিমেন্ট। যাক, সেটা বড় কথা না। কে জনপ্রিয় হচ্ছে? কে জনপ্রিয় হচ্ছে? কে দিন দিন জনপ্রিয় হচ্ছে? যদি প্রশ্ন করি, কে দিন দিন জনপ্রিয় হচ্ছে, আপনি কি বলবেন? আপনি বলবেন যে ব্যাংক প্রতিষ্ঠার প্রবণতা। তার মানে এটা হলো বাক্যের সাবজেক্ট। একটা বাক্যের ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে, কারা দিয়ে প্রশ্ন করলে যা পাওয়া যায় সেটা হলো সাবজেক্ট। কে জনপ্রিয় হচ্ছে? উত্তর হলো ব্যাংক প্রতিষ্ঠার প্রবণতা। তবে যদি আমি একটু জানতে চাই কোন ব্যাংক প্রতিষ্ঠার প্রবণতা, তখন আপনি কি বলবেন? তখন কিন্তু আপনাকে গুছিয়ে বলতে হবে যে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটি শক্তিশালী ব্যাংক প্রতিষ্ঠার প্রবণতা, এটা জনপ্রিয় হচ্ছে। তার মানে বুঝলেন সাবজেক্ট আসলে কোনটুকু? এই পুরোটাই দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটি শক্তিশালী ব্যাংক প্রতিষ্ঠার প্রবণতা। এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। প্রশ্ন হলো, এটা যে সাবজেক্ট আমরা বুঝবো কিভাবে? আপনি ভার্বকে প্রশ্ন করবেন যে কে জনপ্রিয় হচ্ছে? উত্তর হলো প্রবণতা। এখন এই প্রবণতাটাই আসল সাবজেক্ট। এবার আপনি প্রবণতাকে আরো প্রশ্ন করেন যে কোন প্রবণতা, কিসের প্রবণতা? তার মানে সাবজেক্টকে এক্সপ্লেইন করার জন্য যা যা ব্যবহার করা হবে, পুরো অংশটাই হলো ওই বাক্যের সাবজেক্ট। এই বিবেচনায় দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে একটি শক্তিশালী ব্যাংক প্রতিষ্ঠার প্রবণতা পুরোটাই বাক্যের সাবজেক্ট। তাহলে এগুলো কি? ভাই, ওটা নিয়ে আমরা পরে ভাবি। আপনার কাজ হলো আগে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই তিনটাকে অনুবাদ করে ফেলা। কোনো সমস্যা নেই, করব। কিন্তু সাবজেক্ট তো দৈর্ঘ্যে বড়। একটা স্লোগান মনে রাখবেন, যা কিছু দৈর্ঘ্যে বড় পেছন থেকে অনুবাদ করো। মানে কয়েকটা শব্দ মিলে সাবজেক্ট হলে কিংবা কয়েকটা শব্দ মিলে অবজেক্ট হলে সেটা একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় একদম পেছন দিক থেকে। তাহলে আমার এখানে পেছনের শব্দটা কি বলেন? পেছনের শব্দটা হলো প্রবণতা। এখন প্রবণতার ইংলিশ কি? ট্রেন্ড অথবা টেন্ডেন্সি। সো আমি এখানে লিখে দিলাম যে দা টেন্ডেন্সি। দা টেন্ডেন্সি, প্রবণতা, অথবা দা ট্রেন্ড, প্রবণতা। আচ্ছা, লিখে ফেললাম প্রবণতা। এবার প্রবণতার আগের শব্দটা কি? র। র এর ইংলিশ কি? অব। অব। র এর ইংলিশ হচ্ছে অব। সো অব দিলাম। এবার প্রতিষ্ঠা করার ইংলিশ কি? স্টাবলিশ। এখন আপনারা জানেন যে টু বাদে অন্য প্রেপোজিশন থাকলে তারপর ভার্বের সাথে আইএনজি করতে হয়। তার মানে এখানে স্টাবলিশিং বা স্টাবলিশমেন্ট লেখার কথা। লিখতেই পারেন, কোনো সমস্যা নেই। তবে ভালো হয় ট্রেন্ড বা টেন্ডেন্সির পরে যদি আপনি ইনফিনিটিভ ব্যবহার করেন, তাহলে এটা একটা মানে ফর্মাল রাইটিং হয়ে যায় খুব সহজে। ট্রেন্ডের পরে অব ব্যবহার করা যাবে, কোনো সন্দেহ নেই। তবে ট্রেন্ড বা টেন্ডেন্সির পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি চমৎকারভাবে। তাহলে এখানে র থাকলেও অফ না দিয়ে আমি টু দিলাম। আচ্ছা, এবার প্রতিষ্ঠা করার ইংলিশ কি? ক্রিয়েট বা মেক বা এস্টাবলিশ। সো আমি এখানে দিলাম স্টাবলিশ। ওকে, ওকে, ভুল বুঝবেন না, অপও দিতে পারবেন এখানে। আচ্ছা, প্রতিষ্ঠা করব। এবার কি প্রতিষ্ঠা করব? একটা শক্তিশালী ব্যাংক। পেছন থেকে যাচ্ছি কিন্তু আমরা। তাহলে আ স্ট্রং ব্যাংক, একটা শক্তিশালী ব্যাংক। এবার কিভাবে শক্তিশালী ব্যাংকটা প্রতিষ্ঠা করব? দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে, মানে দুর্বল ব্যাংকগুলোর দ্বারা।
তার মানে বাই বা উইথ উইক ব্যাংকস, এটা লেখার কথা ছিল যে নিয়ার ইংলিশ কি উইথ না, উইথ উইক ব্যাংকস, দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এভাবে লিখতে পারেন। কিন্তু রাইটিং একটা আর্ট, এটাকে আপনি যত সুন্দর করে গুছিয়ে লিখতে পারবেন তত মুগ্ধ হবে পাঠক। তাই আমি উইথ উইক ব্যাংকস নর্মালি তো লিখাই যায়, এটা না লিখে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি। আমি ধরেন লিখলাম যে বাই বাই মার্জিং, মার্জিং হচ্ছে একত্রীকরণ করা, বাই মার্জিং উইক ব্যাংকস। এখন প্রশ্ন করতে পারেন যে ওখানে কি বাংলা বাক্যে লেখা আছে যে দুর্বল ব্যাংকগুলোকে একত্রীকরণ? লেখা নাই, কিন্তু আমি যা লিখছি তার সাথে এই মেসেজের কি কোনো কনফ্লিক্ট আছে? নেই তো, একই কথাই বলছে। দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে মানে দুর্বল ব্যাংকগুলোকে মার্জ করে স্ট্রং ব্যাংক বানাবে, ঠিক কি না? তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে আপনি থিমকে ঠিক রেখে যত সুন্দর করে সাজিয়ে লিখতে পারেন তত ভালো। আর এটার নামই হলো থিমেটিক ট্রান্সলেশন বা ভাবানুবাদ। যাই হোক, আমরা পেছন থেকে আগে প্রবণতার ইংলিশ লিখেছি টেন্ডেন্সি বা ট্রেন্ড, তারপর রয়ের ইংলিশ অফ দেওয়ার কথা ছিল, দিতে পারতাম, আমরা ইনফিনিটিভ করছি টু এস্টাবলিশ, তারপর একটি শক্তিশালী ব্যাংকের জন্য আ স্ট্রং ব্যাংক, এরপর লিখছি বাই মার্জিং উইক ব্যাংকস। তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হলো আমার বাক্যের কি সাবজেক্ট। এখন আমার ভার্ব দরকার। ভার্ব কোনটা? হচ্ছে, ব্যাপারটা কিন্তু চলমান মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমি কি লিখবো? ইজ বিকামিং, ইজ বিকামিং হচ্ছে। এবার আসেন কি হচ্ছে, কি হচ্ছে? উত্তর হলো জনপ্রিয় হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি? পপুলার। আচ্ছা, আমি লিখলাম যে পপুলার, জনপ্রিয় হচ্ছে। এবার কবে? দিন দিন। সো আমি লিখে দিলাম ডে বাই ডে। আচ্ছা, সত্যি বলতে আমাদের বাক্যের মৌলিক অংশটুকু বা মূল অংশটুকু বা প্রিন্সিপাল ক্লোজটুকু নেওয়া শেষ। সবার আগে আপনার কাজ হলো বাক্যের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট বা আর দুই একটা ওয়ার্ড মিলে যেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে সেই পরিপূর্ণ অংশটুকুকে প্রিন্সিপাল ক্লোজটুকুকে আগে ট্রান্সলেট করবেন। এখন এই প্রিন্সিপাল ক্লোজটুকুকে ট্রান্সলেট করার পর এই বাক্যের যে বাকি অংশটুকু রইল, এই যে মূলধন থেকে এই পর্যন্ত, এটার নাম কি? এটার নাম অ্যাডভার্ব অফ ম্যানার হতে পারে, অ্যাডভার্ব অফ প্লেস হতে পারে, টাইম হতে পারে, রিজন হতে পারে। আপনি যদি এগুলো কিছু নাও বুঝেন যে ম্যানার নাকি ফ্যানার, কোনো সমস্যা নেই। আপনার সাদা মনে চিন্তা করবেন যে আমি সাবজেক্ট নিয়েছি, ভার্ব নিয়েছি, ভার্বের পরবর্তী অংশ নিয়েছি। বাক্যের মৌলিক অংশ লেখা শেষ করার পর এরকম বাক্যে যা কিছু অবশিষ্ট থাকে এর নাম হলো অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশগুলোকে দুইটা জায়গায় ব্যবহার করা যায়। একটা হলো এই মূল বাক্যাংশের একদম শেষে, অথবা আরেকটা হচ্ছে মূল বাক্যাংশের শুরুতে, মানে সাবজেক্টের পূর্বে। হয় একদম বাক্যের অবজেক্ট বা কমপ্লিমেন্টের শেষে, অথবা একদম বাক্যের সাবজেক্টের শুরুতে এরকম অতিরিক্ত অংশ লেখা যায়। এখন প্রশ্ন হলো কোথায় লিখলে ভালো হয়? দুই জায়গায় তো লেখা যায়, শুরুতে ভালো হয় নাকি শেষে ভালো হয়? আমি আপনাকে বলবো, আপনার বাংলা বাক্যে যদি অতিরিক্ত অংশগুলো দিয়ে বাক্য শুরু হয়, আপনি চেষ্টা করবেন ইংরেজি বাক্যেও অতিরিক্ত অংশগুলো বাক্যের শুরুতে মানে সাবজেক্টের আগে রাখার চেষ্টা করবেন। এতে সৌন্দর্য সুন্দর থাকবে, বজায় থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, তাহলে অতিরিক্ত অংশ আগেও লেখা যায় পরেও লেখা যায়, একটা সমাধান হলো। কথা হচ্ছে এই অতিরিক্ত অংশকে অনুবাদ করব কিভাবে? এই তো শোনেন, যত অতিরিক্ত অংশ আছে, যত এক্সট্রা ইনফরমেশন আছে, যত ফ্রেজ আছে, সব অনুবাদ হবে পেছন দিক থেকে। কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে পেছনের শব্দটা কি? বিবেচনায়। আচ্ছা, বিবেচনা করার ইংলিশ কি? বিবেচনা করার ইংলিশ হলো কনসিডার। তো আমি এখানে কনসিডার লিখব না, আমি লিখব কনসিডারিং। প্রশ্ন হলো কেন আপনি আইএনজি করলেন, তাই না? আচ্ছা, উত্তর হলো এখানে বিবেচনায় মানে হলো বিবেচনার দ্বারা, বাই কনসিডারিং লিখতে পারতাম, আমি না লিখে শুধুই লিখছি কনসিডারিং, কোনো সমস্যা নেই। এটা একটা ফ্রেজ, এখানে কোনো ফাইনাইট ভার্ব রাখা যাবে না, তাই ভার্বের সাথে আইএনজি করে নন ফাইনাইট ভার্ব করছি। আচ্ছা, বিবেচনায় পেছন থেকে আমি লেখার কথা বলেছিলাম, এটা সত্য। তার চেয়েও বড় সত্য হলো আপনাকে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। এখানে কি একটা জিনিস বিবেচনা করছে? না, এখানে অনেক কিছু বিবেচনা করছে। তাহলে যার বিবেচনাটা আগে করছে তাকে আগে লিখতে হবে। কোনটা আগে বিবেচনা করছে? আগে বিবেচনা করেছে মূলধন ও তারল্য সুরক্ষা বৃদ্ধিকে। তার মানে আমি এই ফ্রেজটার ইংলিশ আগে লিখব। বাট কিভাবে? পেছন দিক থেকে। যে কোনো ফ্রেজ পেছন থেকে অনুবাদ হবে। তাহলে পেছনের শব্দটা কি? বৃদ্ধি।
আচ্ছা, বৃদ্ধির ইংলিশ কি? ইনক্রিজ বা রাইজ? সো আমি লিখে দিলাম এখানে রাইজ, বৃদ্ধি। ওকে, এবার কিসের বৃদ্ধি, তাই না? প্রশ্ন হবে না কিসের বৃদ্ধি, র, এর জন্য অব। এখন বলতে পারেন এখানে তো র নেই। ভাই, ওখানে র না থাকলেও আপনাকে বুঝতে হবে তো কিসের বৃদ্ধি হবে। অপ লাগবে না? লাগবে। রাইজ অফ। কিসের বৃদ্ধি? দুইটা জিনিসের বৃদ্ধি। একটা হলো মূলধন, আর একটা হলো তারল্য সুরক্ষা। আচ্ছা, মূলধনের ইংলিশ কি? ক্যাপিটাল। তাহলে আমি এখানে লিখে দিলাম যে ক্যাপিটাল। অ্যান্ড ও এর জন্য দিলাম কি? অ্যান্ড। তারল্য সুরক্ষা, তারল্য বলতে বলা হয় লিকুইডিটি, আর সুরক্ষার জন্য কি হতে পারে? সিকিউরিটি বা সেফটি। আমি দিলাম সেফটি। ওকে, একটা বিবেচনা হলো। আর কি বিবেচনা করব? ঋণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি। এটাও একটা ফ্রেজ। ফ্রেজ মানে পেছন থেকে লিখতে হবে। আচ্ছা, আবারও বৃদ্ধি। এবার বৃদ্ধির জন্য একটু অন্য ওয়ার্ড লিখেন। রাইজ আর কত লিখবেন? আমি লিখলাম গ্রোথ। গ্রোথ, বৃদ্ধি। ফ্রেজ তো, তাই নাউন দিয়ে শুরু করতে হচ্ছে। আচ্ছা, বৃদ্ধি। এবার কিসের বৃদ্ধি? তাহলে আমি লিখব যে গ্রোথ অফ ঋণ প্রদানের সক্ষমতা। এক কথায় লিখে দেই, লোন ইস্যুইং বা ইস্যু ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি, সরি, ক্যাপাবিলিটি। ওকে, আর কি বলছে? খরচ কমানো। এটাও বিবেচনা করতে হবে। তাহলে খরচ এর ইংলিশ কি? কস্ট। কমানো কি? রিডিউস বা মিনিমাইজ। তাহলে আমি লিখবো কস্ট রিডাকশন বা কস্ট মিনিমাইজেশন। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিলাম কস্ট মিনিমাইজেশন। কস্ট মিনিমাইজেশন, খরচ কমানো। আচ্ছা, এবার কি বলছে? ঝুঁকি ব্যবস্থাপনা। এর জন্য কি লিখবো? রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট, ঝুঁকি ব্যবস্থাপনা। ওকে, তারপর কি লিখছে? আমানত নিরাপত্তা। আচ্ছা, আমানতের নিরাপত্তা থাকতে হবে। তাহলে আমানতের ইংলিশ কি এখানে? ডিপোজিট। যেটা আর কি গ্রাহকরা ব্যাংকে রাখে সেটা করে ডিপোজিট। আচ্ছা, ডিপোজিট, আমানত। আচ্ছা, এবার আসেন নিরাপত্তার ইংলিশ কি? সেফটি বা সিকিউরিটি। তো আমি লিখে দিলাম এখানে সিকিউরিটি, আমানত নিরাপত্তা। ও, ও এর জন্য কি দিব? অ্যান্ড। আচ্ছা, অ্যান্ড বা আপনি অ্যাজ ওয়েল অ্যাজ লিখতে পারেন। আরেকটা কি? জন আস্থা, মানে পাবলিক কনফিডেন্স। পাবলিক কনফিডেন্স, খেয়াল করেছেন? তাহলে এটা হচ্ছে আমার অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশটা আমি আপনাদেরকে বলেছি আপনি দুইটা জায়গায় লিখতে পারেন। এই প্রিন্সিপাল ক্লোজের একদম শেষে লিখতে পারেন, অথবা এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। তো আমি বলেছিলাম যদি বাংলা বাক্যে অতিরিক্ত অংশ বাক্যের শুরুতে থাকে আমরাও শুরুতেই দিব। তাই করলাম। তবে এখানে একটা হাতের কাজ আছে। সেটা হলো, আপনি যখন, আমার তো এই যে ব্র্যাকেট করা অংশটুকু হলো সাবজেক্ট, তাই না? আপনি যখন এরকম সাবজেক্টের আগে কোনো বাড়তি অংশ লিখবেন, তাহলে সেই ক্ষেত্রে এই অতিরিক্ত অংশটা লেখা শেষ করে একটা কমা চিহ্ন দিয়ে তারপর সাবজেক্টটা লিখতে হবে। এটাই নিয়ম। অবশ্য আমি এখানে কমা দিব না, আমি এখানে সেমিকোলন চিহ্ন দিব। তাহলে বলতে পারেন কেন? নিয়ম হচ্ছে আপনি আগে অ্যাডভার্বিয়াল লেখার পর কমা চিহ্ন দিয়ে সাবজেক্ট লিখবেন, কিন্তু আমি এখানে কি করলাম? সেমিকোলন চিহ্ন দিলাম। কেন দিলাম? যখন আপনি দেখবেন আপনার এই অতিরিক্ত অংশটির ভেতরেই বা আপনার এই অ্যাডভার্বিয়ালের ভেতরেই কয়েকটা কমা চিহ্ন আছে, তখন আপনি আর কমা চিহ্ন দিবেন না, আপনি সেমিকোলন চিহ্ন দিবেন। মনে থাকবে? তাহলে নিয়ম হচ্ছে একটা অতিরিক্ত অংশ, তারপর কমা চিহ্ন, তারপর সাবজেক্ট। অতিরিক্ত অংশের ভেতরেই যদি কোনো কমা চিহ্ন থাকে তাহলে এটা কমানো হয় কি হবে? সেমিকোলন। দেখেন কি সুন্দর একটা বাক্য হয়ে গেছে। কনসিডারিং rise of capital and liquidity safety, the growth of loan issue capability, cost minimization, risk management, deposit security, and public confidence. এই সব কিছু বিবেচনায় the tendency to establish a strong bank by merging weak banks is becoming popular day by day. ডে বাই ডে। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। এই যে একটা গোছানো সাজানো বাক্য আর কোনো রুলসের ঝামেলা ছাড়াই একটা অনুবাদ,
আপনাকে আমি কোনো রুলস বলেছি? আমি কি বলছি যে অ্যাডভার্ব অফ ম্যানার, প্লেস, টাইম, রিজন মেইনটেইন করেন? বলি নাই। এগুলো আসলে কোনো নিয়মই না। আপনি ন্যাচারালি লিখতে পারেন। তবে এর জন্য আপনার একজন গুরু দরকার, যে আপনাকে ন্যাচারাল ওয়েতে লেখা শেখাবে। আপনি সেই গুরু হিসেবে, সেই মেন্টর হিসেবে চাইলেই ইএনজি লার্নিংকে বেছে নিতে পারেন। নিশ্চিত থাকেন আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখার জন্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম হতে পারে ইএনজি লার্নিং। আপনাকে আমি একটি কোর্স অফার করছি। কোর্সের নাম হলো জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। সত্যি আপনাকে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে আমরা রাইটিং শেখাবো। কি শেখাবো আমরা সেখানে? আমরা আপনাকে শেখাবো প্রথমে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার এবং শেখাবো সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজিস। মানে আপনি যেন বাক্য তৈরি করতে পারেন, এলোমেলো বাক্য, যে কোনো বাক্য। তারপর আমরা আপনাকে শেখাবো ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ। এরপর শেখাবো ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি। আপনি যখন সেন্টেন্স মেক করা শিখবেন, অনুবাদ করা শিখবেন, তারপর আমরা আপনাকে রিডিং স্কিল বৃদ্ধি করার জন্য শেখাবো রিডিং কম্প্রিহেনশন, কিভাবে থিমেটিক কোশ্চেনের উত্তর প্যারাফ্রেজিং করে করতে হয়, আবার কিভাবে বিশাল বড় একটা প্যাসেজ পড়ে অল্প কয়েক শব্দে সামারি বা প্রেসি লিখতে হয় আমরা শেখাবো। এরপর আপনাকে আমরা শেখাবো যে এসে কিংবা ফোকাস মুখস্থ করতে হয় না। এটা শেখানোর পর আমরা আপনাকে এসে রাইটিং, ফোকাস রাইটিং এর স্ট্র্যাটেজি শেখাবো। শেখাবো কিভাবে একটা সূচনা বাক্য আকর্ষণীয় করে লিখতে হয়, কিভাবে প্রথম বাক্যে পরীক্ষক যেন আপনার লেখার প্রেমে পড়ে যায়। এই মেথডগুলো আমরা আপনাকে শেখাবো ইনশাল্লাহ এই কোর্সে। ট্রান্সলেশন থেকে শুরু করে এসে রাইটিং, ফোকাস রাইটিং, আর্গুমেন্টেটিভ রাইটিং, সামারি রাইটিং, প্রেসি রাইটিং, ফিচার রাইটিং, লেটার রাইটিং, কি চান? Any kind of writing, any piece of writing you will find here. জাস্ট আপনার কাজ হলো আমাদের জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে যুক্ত হওয়া। এই মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে কিন্তু ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য খুব সহজ কাজ, স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে, কিংবা আমি আপনাদেরকে একটা ফোন নাম্বার লিখে দিচ্ছি, 016052999524। জাস্ট এটা আমাদের কোর্স কোঅর্ডিনেটরের নাম্বার, ফোন করবেন, ভর্তি হয়ে যাবেন। মনে রাখবেন, আপনার স্কিল ডেভেলপ না করা পর্যন্ত আপনার অনেক কিছুর পরিবর্তন হবে না। আপনি আপনার রুচির পরিবর্তন করতে চান, আপনার স্কিল বাড়াতে হবে। এটাই বাস্তব ভাই। আর একবার ভাবেন তো, আপনার মন যা চায় আপনি তাই লিখবেন ইংলিশে, অন্যের লেখা থেকে আপনার লেখা ভিন্ন হবে। বিলিভ মি, একটা গরুর রচনা আপনি লিখবেন কিংবা যে কেউই লিখবে, একটা গরুর রচনা ধরেন 2টা ক্যারেক্টার লিখবে। একজন তার রাইটিং স্কিল ভালো না, সে লিখবে, আরেকজন যার রাইটিং স্কিল ভালো সে লিখবে। 2টা গরুর রচনার মধ্যে অনেক ভিন্নতা আছে। টপিক সবাই কি লিখবে? গরু 4টা পা আছে, নাক আছে, কান আছে, এগুলোই তো। কিন্তু এই জিনিসগুলোকে আপনি অনেক সুন্দর করে লিখতে পারেন। যেমন আপনার প্রথম বাক্যটাই, গরুর রচনার প্রথম বাক্যটাই সবাই কি লিখে? গরু একটি গৃহপালিত প্রাণী। আপনি কিন্তু শুরুতেই লিখতে পারেন, বাংলাদেশের মতো কৃষি নির্ভর অর্থনীতির দেশে গরু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেই চলছে। কি বলছি? সবাই লিখবে গরু একটা গৃহপালিত প্রাণী, আর আপনি লিখছেন কৃষি নির্ভর অর্থনীতির মতো বাংলাদেশে গরু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রেখেই চলছে। ভাই, রাইটিং স্ট্র্যাটেজি শুধু বই পড়ে হয় না। অনেকে আপনাকে বলবে নিউজ পেপার পড়ো। হ্যাঁ, নিউজ পেপার তো শিখতে পারবেন, কিন্তু আপনার একটা ফাউন্ডেশন লাগবে, তো বেসিক তো লাগবে। আর এই বেসিক টু অ্যাডভান্স লেভেল ইংলিশ রাইটিং স্কিল বৃদ্ধি করার একটাই যদি প্ল্যাটফর্ম আপনি খুঁজেন, ইএনজি লার্নিং। যদিও আমরা বিসিএস, ব্যাংকের প্রিলিমিনারি ইংলিশ, রিটেন ইংলিশের আমাদের আলাদা আলাদা কোর্স আছে, এবং তৃপ্তিমতো ইংলিশ শেখার জন্য আমাদের আছে কি ইংলিশ ফাউন্ডেশন কোর্স। আপনার যদি মন চায়, যে মনে হয় যে আমি বাংলা যখন বলি আমার তো কিছু ভাবতে হয় না, ইংরেজিটাও যদি আমি এমনি বলতে পারতাম যে আমাকে কিছু ভাবতে হয় না, সাবজেক্ট ভার্ব খুঁজতে হয় না, আমি অনর্গল ইংলিশে বলতে চাই, আমাদের জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স আপনার জন্য। অনেকগুলো কথা বললাম, ভালোবেসে বললাম, আপনারা আমার কাছের মানুষ, আপনাদেরকে অনেক ভালোবাসি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।